প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান এবং আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমে পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং তারপরে রয়েছে ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আমি প্রথমেই ইলিয়াস ভাই আপনার কাছে একটু জানতে চাই, আজকে জানেন যে গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের একটি উত্তেজনার বিষয়টি নিশ্চয়ই আপনার নজরে এসছে এবং সেটি নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করেছে এবং তিনি বলেছেন হঠাৎ করে 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা সহ মোট 5টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম ভারত বন্ধ করেছে। এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে এবং এটিকে যদি সংক্ষেপ করে বলি তাহলে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যে সীমান্তের যে অস্থিরতা ছিল সেটি দুই পাশ থেকেই সরে গেছে এবং উত্তেজনা অনেকটা কমেছে। এবং আজকে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে এবং সেখানে প্রণয় ভার্মা তিনি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত, এবং তিনি বলেছেন বাংলাদেশের নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়া এবং সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। আমার ঠিক জায়গাটি হচ্ছে এটি যে আমরা দেখলাম যে 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে এটি মনে হয় দ্বিতীয় দফায় তলব করলো। এর আগে আগরতলায় যখন বাংলাদেশে উপহাইকমিশনার অফিসে সহকারী হাইকমিশন অফিসে যখন হামলা চালায় তারপর একবার তলব করেছিল। আসলে এই যে কয়েকদিন পর একটু সীমান্তে উত্তেজনা চালিয়েছে ত্রিপুরায়, হ্যাঁ ত্রিপুরায় চালিয়েছে এক্স্যাক্টলি। তো এখন আপনার কাছে মনে হয় কি এটি কি আপাতত থামছে নাকি স্থায়ীভাবে আমরা আসলে সমাধানের দিকে যাবে নাকি অস্থিরতা আরও বাড়তে পারে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক তরুণ বললাম, আসাদুজ্জামান ফুয়াদ, তিনি এই সময় খুব জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতা। এটি আসলে থামবে না, কারণ ভারত পণ করেছে তাদের যে কি বলে যে একটি অঙ্গরাজ্যের মতো এটিকে ব্যবহার করতো শেখ হাসিনার আমলে, সেটি তারা এখনও পারছে না। এই ক্ষোভ তারা কোনোভাবেই দূর করতে পারছে না। এই ক্ষোভ মনের মধ্যে সব সময় আছে। আপনারা দেখেন যে ভারতের গণমাধ্যমগুলোতে কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আগে এটা তো একপাক্ষিক সবসময় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা যায় ভারত বাংলাদেশ সীমান্তে, বাট এটি কিন্তু হওয়ার কথা না। ভারতের চির বৈরী রাষ্ট্র পাকিস্তান বেশি মারা যায় এটা কি বাংলাদেশের নাকি সব বাংলাদেশের মারা যায়? আমরা কদাচিৎ আমি কখনো শুনি না। ধরেন তাদের চির বৈরী রাষ্ট্র পাকিস্তান, সেই সীমান্তে কিন্তু কোনো মানুষ মারা যায় না, আমরা শুনি না। সরাসরি যুদ্ধ বাঁধলে সেটি অন্য কথা। তারপর চীনের সাথে তাদের চির বৈরী সম্পর্ক, সেখানেও কিন্তু মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে এটি এখন সবসময় হয়। ইভেন গত যে সরকার ছিল 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা, তার আমরা দেখছি আরও মানুষ বেশি মারা যেত। বাট আমরা প্রায় শুনতাম যে এই শূন্যতে নামিয়ে আনবে, যে বর্ডার কিলিং, কিন্তু সেটি হয় না। এটি আমি অনেক কথা বলতে পারবো, কিন্তু মূল বিষয় হচ্ছে তাদের খুব ক্ষোভ এবং মনোকষ্ট। তাদের তো আসলে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না, ছিল একটি বিশেষ দলের সঙ্গে, এবং সেটি কিন্তু সব দলের ক্ষেত্রেই সমান। যেমন ধরুন বিজেপি, তারপর কংগ্রেস, এই প্রশ্নে কিন্তু সবাই এক, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এই স্বৈরাচারকে সরিয়েছে এবং তারা যার নির্দেশে বাংলাদেশে হাজার হাজার ছাত্রজনকে হত্যা করা হয়েছে তাকে আবার আশ্রয় দিয়েছে। এটি তো দুটি দেশের মধ্যে ভালো সম্পর্কের মানদণ্ড হতে পারে না। যদি হতো, আমি জানি না, ব্যারিস্টার সাহেব ভালো বলতে পারবেন, যে তাকে ফেরত চাওয়া হয়েছে, তা আমার ধারণা কোনোদিনই তাকে ফেরত দেবে না। এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য তারা যা প্রয়োজন তাই করুক, কিন্তু সেগুলো বালি। বাংলাদেশের মানুষ এবার যে বিশেষ করে 90-এর গণ আন্দোলনের কথা যদি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন ছিল এবং এটি আরবান আন্দোলন ছিল। কিন্তু এবার আন্দোলন কিন্তু একদম ভিন্ন, সব মানুষকে স্পর্শ করছে আন্দোলন। ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবক সবাই আন্দোলন নেমেছে এবং এই জগদ্দল পাথরকে সরিয়েছে। সুতরাং একটু মাঝখানে বলি, সেটি হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে তাদের মন খারাপ, তাদের কষ্ট, তাদের ক্ষোভ, এই জিনিসগুলো আসলে ধরেন কেউ অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল, কিংবা বন্ধুত্ব হারালো, এটা তৈরি হতে পারে, কিন্তু আবার তো মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যদিও মানুষ থেকে। কিন্তু আপনি কেন এই প্রশ্নটি করলাম, আপনি তো দীর্ঘদিন ধরে কূটনৈতিক সাংবাদিকতা করেন। আমার প্রশ্নটি এ জায়গায় যে এইখান থেকে ঘুরে দাঁড়ানো বা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের সঙ্গে রিলেশন রিবিল্ড আপ করার জন্য কেন ভারত ভাববে না? ভারতের সেই চেষ্টা ভারত করছে না। দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখবেন চায়নার প্রতিবেশী 14টি দেশ আছে,
কোনো দেশের সাথে চায়নার সম্পর্ক খারাপ না। আমি অনেকদিন চায়নায় ছিলাম, তাইওয়ান আমি দেখেছি। তো তাইওয়ান ভিন্ন প্রসঙ্গ, কিন্তু অন্য যে দেশগুলো আছে কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ নেই, কিন্তু তার যে প্রতিবেশীগুলো আছে ভারতের, প্রত্যেকটা দেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ। আপনি দেখুন যে পাকিস্তান তো আছেই, চায়না আছে, এই ছোট্ট একটা দেশ নেপাল, করোনার সময় সেখানে প্রধানমন্ত্রী, তাদের রেওয়াজ হচ্ছে প্রধানমন্ত্রী জিতে প্রথম দিল্লি যান, কিন্তু তিনি গেছেন বেইজিং। তারপর 4 লক্ষ লোক, মাত্র 4.25 লক্ষ মালদ্বীপে, সেখানেও কিন্তু চীনপন্থী সরকার। তারপরে ধরুন নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গায় একই অবস্থা। সর্বশেষ বাংলাদেশের সঙ্গে ছিল, বাংলাদেশের মানুষের সঙ্গে না, একটি দলের সঙ্গে ছিল, এবং এত অনুগত শাসক তারা কোনো দেশের কাছে পায়নি। সুতরাং এই শক্তি তারা ভুলতে পারে না। এই যে সম্প্রতি একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হাজার হাজার মানুষ বেকার, কিন্তু ভারতীয় প্রচুর লোক এখানে চাকরি করে, বৈধ এবং অবৈধভাবে। আওয়ামী লীগের আমলে এটি কোনো বিষয়ই ছিল না, কাগজ আছে না, পত্র আছে না, কি টাকা কীভাবে পাচার করে কেউ কোনো প্রশ্ন করেনি। বাট আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা উদ্যোগ নিয়েছে, যারা এখানে কাজ করে তাদেরকে কাগজপত্র শো করতে বলেছে, দেখাতে বলেছে। সুতরাং আপনি যে কথাটা শুরুতে বলছেন, আমি আবারও বলি, ভারত এই শোক কোনোভাবে ভুলতে পারছে না। এবং জানেন, আজকে বলতে কষ্ট হয়, তারা মানুষের মেন্টাল মেকআপটা এমন করেছিল, যেমন তিস্তা সম্পর্কে আমরা যখন টকশো করতাম, আমার পাশে যে সাংবাদিকটি থাকতেন, আগে তো এক ধরনের সেই সাংবাদিক মনে হতো ভারতের সাংবাদিক। খুব, আমি পরে 2-1 জিজ্ঞেস করেছি, তোরা কি ভারতের সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিক? কারণ তারা তিস্তা বাদের পক্ষে কথা বলতো, যে এটা খুব ভালো কাজ করছে ভারত বাদ দিয়ে, ইভেন ফারাক্কাবাদ এগুলো সাপোর্ট করতো। তখন আমি মনে হতো যে তারা ভারতের সাংবাদিক। বাট এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, সাহসী হয়েছে। আমি দাবি করি, আগে তো মানুষগুলোকে একদম কি বলে যে একদম ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। টকশোতে কি বলবো, নিচে নামলে ধরবে কি না, টকশোতে কে গেস্ট আসবে, এবং বিশেষ জায়গা থেকে মনিটর করা হতো। আমি ধন্যবাদ জানাই যে বর্তমান সরকার তথা এই দেশের মানুষ এখন একদম মুক্ত পরিবেশ পাচ্ছে, এবং আশা করতে চাই এই যে নতুন রাজনীতিবিদ আছে, তরুণ রাজনীতিবিদ, সুন্দর বাংলাদেশ তারা গড়ে তুলবে, এবং আমরা স্বাধীনভাবে ভারতের দাস হয়ে যেন আমাদের বাঁচতে না হয়, সেই স্বপ্ন আমরা দেখি। ওকে, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে আপনি গতকালই সম্ভবত প্রথম আপনাদের যে কাউন্সিল বা সম্মেলন, সেটির মধ্য দিয়ে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবি পার্টির থেকে। আপনাকে অভিনন্দন। এবং এই রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচন, সে বিষয়গুলো আমরা একটু পরে আলোচনায় আসবো। আমরা যে প্রসঙ্গটি ছিলাম সেই প্রসঙ্গে একটু যাই। ভারতের এই যে পররাষ্ট্রনীতি বলি, যেটি নিয়ে ইলিয়াস ভাই একদম শেষ বেলায় বললেন যে প্রতিবেশী কারো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না, এটি কি তাদের আসলে আধিপত্য নীতি বা এক ধরনের যেটি সব দেশগুলোর তুলনায় অনেক বেশি বড় হলে যেটা হয় একটা হাম্বরা ভাব কিংবা অহংবোধ থেকে, এটি যেমন একটি প্রশ্ন, সাথে এই প্রশ্নটি, তাহলে যেটি ইলিয়াস ভাই বললেন যে আসলে এটা মনে হয় থামবে না, এখন থামছে আবার বাড়বে, তাহলে স্থায়ীভাবে এটি সমাধানের কোনো পথ দেখেন কিনা? প্রথমে ধন্যবাদ আপনাকে এবং দর্শক, আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক ইলিয়াস ভাইকে। প্রথম কথা হচ্ছে যে ইলিয়াস ভাইয়ের সাথে আমি মোটা দাগে একমত। ভারতের জাত চরিত্রের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে একটা জেনুইন জায়গা আছে ভারতের জায়গা থেকে, সেটা হচ্ছে তার নিরাপত্তা একটা কনসার্ন আছে, যে তার ভূখণ্ডের 1/3 হচ্ছে বাংলাদেশের পেটে। তো আবার এই যে 7 সিস্টার্স আছে, এটাকে কানেক্ট করবার যে জায়গাটা আছে, সেই জায়গাটা খুব ছোট, ন্যারো করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলছি, শিলিগুড়ি করিডোর, 14 থেকে 16 কিলোমিটার লেন্থের একটা জায়গা। এবং যদি যে লেভেলের মিলিটারি ডিপ্লয়মেন্ট দরকার চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে, এটাকে সেফগার্ড করতে, এই লেভেলের মিলিটারি ক্যাপাসিটি, তার স্ট্রেংথ তার নাই। তো সব মিলায় ভারতের জায়গা থেকে একটা জেনুইন কনসার্ন আছে। এই কনসার্নটা আপনার 60-এর দশকে নেহেরু থাকা অবস্থায় আরও বেশি ভয়ঙ্কর আকারে বেগবান হয়েছে 62-র যুদ্ধে, যেই যুদ্ধে চায়না অরুণাচল দখল করে নেয় এবং ভারত খুব ভালো সেটাকে ট্যাকল দিতে পারে নাই, এবং চায়না ডেলিভারেটলি সেখানে তাদের পতাকা উঠায় নিয়েছে, কয়েকদিন থেকে নিজেরাই আবার সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে আবার উইথড্র করে চলে আসছে। এবং এই যুদ্ধে পরাজয়ের কারণে কিন্তু বলা হয় যে নেহেরু প্রচণ্ড মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজড হয়ে যায়, 2 বছর পরে সে মারা যায়। বলাই হয় যে চীন নেহেরুকে মেরে ফেলেছে, এরকম একটা বিখ্যাত উক্তি আছে আর কি, নেহেরুর হত্যাকারী কে, চায়না তাকে মেরেছে। তো দ্বিতীয় যেটা কনসার্ন আছে তার জায়গা থেকে, সেটা হচ্ছে 65-র যুদ্ধে সে পাকিস্তানের কাছে হেরে যায়। তো পরপর 2টা যুদ্ধে হেরে যাবার কারণে তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্নটা তার কাছে প্রচণ্ড ভয়, ভীতি আকারে তার কাছে এসছে। কারণ বুঝতে হবে যে 47-এ কিন্তু আজকের ইন্ডিয়ানরা লার্জলি
যুদ্ধ করে ব্রিটিশদেরকে তাড়ায় নাই, এটা কিন্তু একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট হয়েছে। আমরা কিন্তু এই অঞ্চলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি, কিন্তু ডেফিনেটলি অন্য কেউ কিন্তু এটা বলতে পারবে না। পৃথিবীর খুব কম দেশই এরকম আছে, মানে একদম মানে রক্ত দিয়ে আগের দিন পর্যন্ত, ইভেন তাও না, আমাদের মুক্তিযোদ্ধারা কোনো কোনো জায়গাতে ডিসেম্বরের 19, 21, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করেছে, এরকম ঘটনা ঘটেছে। অতএব রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দেশের মালিক হওয়া আর নেগোসিয়েশন করে ছলে বলে কলে কৌশলে মাউন্টব্যাটেনের ওয়াইফের সাথে স্পেশাল রিলেশনশিপ রেখে চিঠি চালাচালি করে মাউন্টব্যাটেনের সাথে প্রেমপ্রীতি করে দেশ পাওয়া, বদল করা, এইভাবে পৃথিবীতে রাষ্ট্র স্বাধীন হয় না। তো সেই বাস্তবতায় যেহেতু সে লড়াই করে দেশ স্বাধীন করে নাই, 62 আর 65 তার মনস্তত্ত্বে প্রচণ্ড ভীতি আকারে হাজির হয়ে আছে। এই ভীতিটাকে সে প্রতিদিন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আকারে দেখে। এর ভিতরে দেখে যে আজকের যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি, এই রকম ভারত বলতে কিন্তু 47-এ কোনো ভারত ছিল না। ভারতের একটা বিশাল অংশ, ধরেন অলমোস্ট হাফ ভারত দখল করেছে। যেমন ধরেন আজকের ত্রিপুরা, এই ত্রিপুরার রাজা গভর্নর বিল্ডিং, যেটা আজকের বাংলা একাডেমিতে এসে রিপিটেডলি রিকোয়েস্ট করেছে জিন্নাকে এবং এখানকার গভর্নরকে সে পাকিস্তান অংশে আসতে চায়। এই নেগোসিয়েশন টের পেয়ে ভারত ত্রিপুরা দখল করে নেয়, সিকিম, কাশ্মীর, সিকিম, তারপরে হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ তো ম্যাসিভ, হায়দ্রাবাদ তো আপনার ভেঙে 4 টুকরা করে 4টা প্রভিন্সে দিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ নামে কোনো রাষ্ট্র নাই, কোনো শহর নাই, কিচ্ছু নাই, শুধু ইতিহাসে হায়দ্রাবাদ আছে, ম্যাপে কিন্তু হায়দ্রাবাদ বলতে কিছু নাই এখন। এরপরে হচ্ছে যে আপনার জুনানগর যেটা আছে, গোয়া, তারপরে হচ্ছে গুজরাটের পাশের বিশাল অঞ্চল, আপনার প্রিন্সলি এস্টেট ছিল 600-র উপরে, অধিকাংশ প্রিন্সলি এস্টেট, যেগুলোকে আমরা ছোট ছোট নবাবি বলি, আলাদা রাজা ছিল, ছোট ছোট নবাবি রাজা আর কি। ধরেন এই যে ধরেন এই কারণ বাজারের রাজা, এরকম ভূপালের রাজা, বিহারের রাজা ছিল, এদেরকে দখল করে ফেলছে। তাহলে এই দখল করে যে দেশ নেওয়া, আবার যুদ্ধে 2টা যুদ্ধে পরাজিত হওয়ার যে মনস্তত্ত্ব, এই 2টা মনস্তত্ত্ব ভারতের অ্যাডমিনিস্ট্রেশনকে প্রচণ্ড রকম মানে পলিসিতে এফেক্ট করে, তাকে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে। এই জন্য সে কী করে দেখেন যে প্রচণ্ড একটা ডুয়েলিটি, একটা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি তাকে মেনটেন করতে হয়। সে বলছে যে আমার প্রতিবেশীর সাথে আমি জিরো প্রবলেম রিলেশনশিপ করব, যে আমার কোনো প্রতিবেশীর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক থাকবে না। তারপরে হচ্ছে যে এইটাকে তারা গুজরাট ডক্ট্রিন বলছে, যে ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন। কিন্তু আবার দেখেন 2 বছর আগে যে নতুন পার্লামেন্ট বিল্ডিং করলো, এই পার্লামেন্ট বিল্ডিংয়ে মোদি অখণ্ড ভারতের একটা ম্যাপ ওখানে সেট করেছে, বসিয়েছে। তাহলে আপনার একটা ফরেন পলিসি হচ্ছে যে লুক ইস্ট পলিসি, জিরো প্রবলেম পলিসি, টলারেন্স পলিসি, এগুলো আপনি বলছেন, কিন্তু আপনি আবার কারো স্বাধীনতা সার্বভৌমত্বকে মানছেন না, আপনি ম্যাপ টানাচ্ছেন। এবং ওয়াশিংটন পোস্ট গত 2 সপ্তাহ আগে আপনার রিপোর্ট করেছে যে মালদ্বীপের যে মোহাম্মদ মইজুকে উৎখাত করবার জন্য 24-এ রয়ের একটা লেন্দি অপারেশন ছিল, 4-5 মাস ধরে চলেছে, এমপিদেরকে কেনা কাটা করা, হাজার হাজার কোটি টাকা ওখানে খরচ করা, এবং এই প্রজেক্টটা ফেল করছে। তো এই যে দেখেন যে আপনি আপনার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে একটা মানুষ প্রেসিডেন্ট হয়েছে, সেটা আপনার ভোটে হয় নাই, মালদ্বীপের মানুষের ভোটে হয়েছে। আপনাকে আলোচনা করতে হবে যে আপনার সমস্যাটা কোথায়। যদি এমন হয় যে বিল্ডিংয়ে শুধু একটা নেইবারই আপনাকে অপছন্দ করে, তাহলে বুঝতে হবে যে নেইবার খারাপ হইতে পারে। কিন্তু ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা প্রতিবেশী যদি ওই একটা ফ্ল্যাটের মালিককে অপছন্দ করে, তাহলে বুঝতে হবে ওই ফ্ল্যাটের মালিকের সমস্যা আছে। এখন 77 বছরের ভারতের ইতিহাস দেখেন, ভালো সম্পর্কের কোনো ইতিহাস নেইবারহুড তার আছে কিনা, কারোর সাথে তার ভালো সম্পর্ক না। এখন দেখেন তালেবানদের সাথে পাকিস্তানের সম্পর্কে ঝামেলা হচ্ছে, সে ওখানে গিয়ে এখন চাল ডাল আটা লবণ দেওয়ার নেগোসিয়েশন করতেছে, আমিরাতে গিয়ে, দুবাইতে গিয়ে, কাতারে গিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যখন তাদের সাথে তালেবানদের সাথে নেগোসিয়েট করে, পশ্চিমারা কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করছে না। কিন্তু আজকে বাংলাদেশ করুক, মালদ্বীপ করুক তালেবানদের সাথে সম্পর্ক, আপনি দেখবেন যে সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই এক্সট্রিমিজম, এই মিলিট্যান্টদের সাথে আমরা সম্পর্ক কেন করছি, তাদেরকে কেন স্পেস দিচ্ছি, তারা গণহত্যা, তারা নারীদেরকে স্কুলে যেতে দেয় না, এই ধরনের যত ফাউল আলাপ আছে, ওয়ার অন টেররের ডিসকোর্স, এগুলো তুলে নিয়ে আসবে। তো এই জন্য মনস্তাত্ত্বিকভাবে ভারত এখনো রাষ্ট্র হয়ে ওঠে না, যেটা আমি বারবার বলছি যে ভারত যেভাবে একটা ফেডারেল মডেলের রাষ্ট্র হওয়া উচিত ছিল, ভারত একটা আসলে অনেক রাষ্ট্রের একটা রাষ্ট্র, একটা জাতিপুঞ্জ কাইন্ড অফ থিং। এখানে ধরেন কয়েক হাজার ভাষায় কথা বলে এমন মানুষ আছে। সেই দেশে হিন্দিকে তারা জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছে,
সেই 47-এর পর থেকে। তারপরে হচ্ছে আপনার নেহেরু বেঁচে থাকা অবস্থায় তো কয়েকবার এই আইন করেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট করে আপনার হিন্দিকে চাপিয়ে দিতে চেয়েছে। তামিলনাড়ু থেকে শুরু করে আসামে এই ব্যাপারে ব্যাপক আন্দোলন হয়েছে। তামিলনাড়ুতেই ভাষা আন্দোলনে 500-র উপর লোক মারা গেছে, আসামে 21 জন মারা গেছে। এবং সেটা কিন্তু এই 52-র কিন্তু আমরা একমাত্র ভাষা আন্দোলনের লোক না, ভারতেও কিন্তু ভাষা আন্দোলনের অনেক লোক আছে এবং সৈনিক আছে। তো সেই জায়গাতে দেখেন যে আপনি সে রাষ্ট্র আকারে তার নাগরিকদেরকেই রাষ্ট্রের অংশীদার হতে দিচ্ছে না। অ্যাটলিস্ট 7টা অঞ্চলে সে এখন তার মিলিটারি ডিপ্লয় করা, তার রাষ্ট্রের নাগরিকের সাথে সে মিলিটারি দিয়ে যুদ্ধ করছে। কাশ্মীর একমাত্র মুসলিম মেজরিটি স্টেট, কোথাও এক প্রান্তে 2 কোটি মানুষ, 60% 70% হয়তো মুসলমান আর কি, এতটুকু আইডেন্টিটি তাকে হোল্ড করতে দিচ্ছে না। তার যে একটা আইডেন্টিটি আছে, ধর্ম আছে, পরিচয় আছে, জাতিসত্তা আছে, সেখানে কারফিউ জারি করে রাখছে, আর্টিকেল 370 ব্রেক করে দিয়েছে। তো সেই জায়গায় সে প্রতিবেশীকে কত ভালোভাবে ট্রিট করবে। মণিপুরে দেখেন তার খ্রিস্টান পপুলেশনকে সে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন করে রেখেছে। ভারতে এক মহিলা এমপি দেখলাম কোন রাজ্যের, সে অচ্ছুত দলিত নিম্নবর্ণের হিন্দু, মন্দিরে গেছে, তাকে পোড়ায় মেরে ফেলছে। 2024-25 সালে যদি এই ভারত হয়, সে আবার রিজিওনাল সুপার পাওয়ার তাকে বলে, আঞ্চলিক পরাশক্তি। এবং যে সকল এরকম ছোটলোকি বুদ্ধিজীবীরা আছে আমাদের লেখকরা, যে তারা বোঝেই না রিজিওনাল সুপার পাওয়ারটা মানে কি, যে আমি একটা পার্টিকুলার অঞ্চলে আমার ইনফ্লুয়েন্সের জায়গা আছে কিনা। ভারতের তার 8টা-7টা প্রতিবেশী রাষ্ট্রে কোথায় ইনফ্লুয়েন্সের জায়গা আছে? তার ন্যূনতম কোনো ইনফ্লুয়েন্স নাই, তার কথা কেউ শোনে না। তাহলে সে রিজিওনাল সুপার পাওয়ার কীভাবে হইলো? তার কথা তার দেশের নাগরিকরা শোনে না। সে যে নাগরিকত্ব বাতিল আইন করলো আপনার এই বাঙালি ঠেকাও বলে, যে এই পশ্চিম বাংলায়, আসামে, পরে করে দেখলো কি অধিকাংশ লোক হিন্দু, প্রায় 19 লক্ষ হিন্দুকে এখন আপনার নাগরিকত্ব বঞ্চিত করতে হবে, বাতিল করতে হবে। আবার ওইদিকে আপনার মুসলমানদেরকে তাড়ায় বেড়াইতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। সব হিন্দুরা এসে ভারতের রিফিউজি হইতে পারবে, আশ্রয় পাবে, কিন্তু কোনো মুসলমান পাবে না এক্সেপ্ট শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কিন্তু কোনো মুসলমানকে তারা অ্যাসাইলাম দেয় নাই, কিন্তু তারা ট্রাভেল ডকুমেন্টে নাকি তাকে কিন্তু অ্যাসাইলাম দিয়ে রাখছে। আওয়ামী লীগের নেতারা গেছে, এটা অধিকাংশ তো আপনার অবৈধ ধরে ধরে বের করছে। এবং আওয়ামী লীগের নেতারা আমি জানি শত শত কোটি টাকা লুটপাট করতেছে এবং ওখানে আপনার পুলিশকে এখন বিলাইতেছে। যারা পালাইছে তারা খুব ভালো অবস্থায় নাই। লোকাল ইন্ডিয়ান পুলিশ, লোকাল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল বিজেপির নেতা, কংগ্রেসের নেতাদেরকে ব্যাপক মাত্রায় টাকা পয়সা দিয়া টিয়া আপনার আধারের কার্ড বের করতেছে। কোনো কোনো আওয়ামী লীগের নেতা পাসপোর্ট বের করে ফেলছে, পাসপোর্ট বের করে সে ভারত ছেড়ে চলেও গেছে। এরকম ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্নটার মোদ্দা কথা এরকম যে আমাদের ভারতের বিকল্প ভাবার সময় এসছে কিনা, কিংবা বিকল্প ভাবতে হবে কিনা, আর ভারত কি বাংলাদেশ ছাড়া ভাবতে পারবে কিনা। যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখছি একটা উত্তেজনা কিংবা একটা ক্ষোভ কিংবা কোথাও কোথাও সংঘর্ষ, এরকম ঘটনাও ঘটছে। না, আসলে প্রতিবেশী তো চেঞ্জ করা যাবে না, ভারতও পারবে না বাংলাদেশ চেঞ্জ করতে, আর বাংলাদেশও ভারতকে চেঞ্জ করতে পারবে না। আমাদের প্রায় 4060 কিলোমিটার বর্ডার আছে। শুধু ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত আমি মনে করি। তাদের কূটনৈতিক সম্পর্কটা আরও ভালো করা উচিত। এই কারণে তারা যদি মনে করে একটি দল, আমাদের যে প্রিয় দল, সেটি ক্ষমতায় নেই, সুতরাং বাংলাদেশের সম্পর্ক রাখবেন, এটি হবে না, এটি হওয়া উচিত না। তাহলে যে বিষয়টি প্রশ্নটি দাঁড়ায় যে আমরা তলব করলাম, একাধিকবার তলব করলাম, কিংবা আমরা চিঠি দিলাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, তারা চিঠির কোনো রেসপন্সই করলো না, সলিউশনটা কি? আসলে সলিউশন আছে। বাংলাদেশ এখন স্বাধীন স্ট্যান্ড নিয়েছে, জি, এটি হচ্ছে বিরাট একটি ভালো দিক, যেটা এতদিন ছিল না। আওয়ামী লীগ, এই ভারতের ক্ষোভের আরও কারণ আছে, যে আওয়ামী লীগের নেতারাই বলেছেন যে আমরা যা দিয়েছি জীবনে ভুলবে না, কিন্তু এখন তো আর সেটি তার পাওয়ার সম্ভাবনা নাই তাদের। কারণ এরা এখন যারা ক্ষমতায় আছেন বা বাংলাদেশের মানুষ যারা, এরা তো নতজানু নীতিতে বিশ্বাস করে না, মাথা তুলে দাঁড়াতে চায়। আপনি দেখেন না সীমান্তে মানুষ ছুটে গেছে, এই যে আমাদের বিডিআরের সঙ্গে কৃষক পর্যন্ত, যে তারপরে ভারতীয় পণ্য বর্জনের যে প্রোগ্রাম হয়েছিল ঢাকায় বিভিন্ন, একদম কিন্তু ভারতীয় পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে জুন জুলাইতে। হ্যাঁ, 24। সুতরাং ভারতের উচিত আমি মনে করি এখন বাংলাদেশের সম্পর্ক ভালো করা। তারা নিশ্চয়ই তাদের চাণক্যপুরে যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশের সম্পর্ক ভালো করব না আওয়ামী লীগ না আসা পর্যন্ত, তাহলে কিন্তু হবে না। কারণ আওয়ামী লীগ কবে আসে আমরা জানি না, কিন্তু ওই মুক্তিযুদ্ধের পরে 3.5 বছর শাসন করে 21 বছর ক্ষমতায় আসতে পারে না, এবার 15.5 বছর করেছে। শুধু এটা মাল্টিপল করলে কত বছরে আমি সেদিকে যেতে চাই না। আর আপনি বড় বিশেষ দিক হচ্ছে এবারে যারা আন্দোলন করেছে ছাত্ররা, তাদের বয়স 17 থেকে 27-এর মধ্যে, এরা 50-60 হইতে অনেক বছর। এরা ধরুন আরো 30 বছর রাজনীতি করবে, অথবা রাজনীতি
চিন্তা করবে, ফ্যাক্টর থাকবে, রাজনীতি সচেতন থাকবে। এদের যে ঘৃণা জন্ম হয়েছে, আমাদের ধরুন বয়স বেশি, কিন্তু আপনি নিশ্চয়ই আমরা ভিডিওগুলো দেখেছি ছাত্রদের কীভাবে পাখির মতো মারা হয়েছে, কি নির্মমভাবে। এই দৃশ্য তো কোনো মানুষ, আমরা ঘুমোতে পারতাম না তখন এই দৃশ্য দেখ। ইদানিং কিন্তু মাঝে মাঝে আরও কিছু অপ্রকাশিত ভিডিও কিছু আসছে এখন আবার, এগুলো তো ভাবা যায় না। সুতরাং এই জেনারেশন যত কিছু করুক, ভারতে একটি সফলতা হচ্ছে, আমাদের জন্য যারা দুর্ভাগ্য তারা এদেশে কিছু তাদের কি বলে যে তাদের পারপাস সার্ভ করার জন্য কিছু মানুষ সৃষ্টি করেছিল। একটু আগে আমি বললাম না যে মনে হতো ভারতের সাংবাদিক, হ্যাঁ, বাট এই জেনারেশন দিয়েই হয়ে গেছে, এরা আর মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবে না। বাংলাদেশে এখন এইবার আন্দোলন আরও একটি বড় দিক হচ্ছে, সবাই খুব স্বাধীন চেতা হয়েছে, দেশপ্রেম বেড়েছে অনেক। আপনি দেখেন যে ভারতের বিরুদ্ধে কথা বলে সব মানুষ দাঁড়িয়ে যায়। সুতরাং ভারতের উচিত আমি মনে করি কূটনৈতিক সম্পর্কটা ডেভেলপ করা। কূটনৈতিক সম্পর্ক ডেভেলপ না করে আমাদের দেশে ধরুন সীমান্তে নানা বাণিজ্য আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বাট বাংলাদেশ কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না আমি মনে করি। তাদের 7 সিস্টারের জায়গাও তো একটা বড় কনসার্নের জায়গা থাকা উচিত, তাদের সেফটি সিকিউরিটি বিশেষ করে, সেটি তারা চিন্তা করছে। বাট বাংলাদেশ তো আক্রমণকারী দেশ না, কাউকে আক্রমণ করতে চায় না। বাট আমি এখন মনে করি যেমন আমেরিকার পাশে কিউবা টিকে আছে, বাংলাদেশকে যদি কেউ ঘাটাতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। সব প্রতিবেশী তো ভালো অবস্থানে আছে, মেক্সিকো তো আমেরিকার পাশে আছে। সেটাই বললাম না, আমি কিউবার কথা এই জন্য বললাম যে আমেরিকা নানা সময় চেষ্টা করেছে কিউবাকে, বাট পারেনি। কিন্তু শুধু বাংলাদেশ কেউ যদি ভাবে যে আমরা বড় রাষ্ট্র, বাংলাদেশ এখন চেপে ধরবো, সেই সুযোগ আর নাই। যে জেনারেশন সৃষ্টি হয়েছে আমি খুব গর্ববোধ করি। এই ছাত্রদের সময় প্রতি এক সময় মন খারাপ হয়েছিল যে ওরা শুধু কোটার জন্য আন্দোলন করছে, দেশের গণতন্ত্র যে নাই সেজন্য কোনো কথা বলবে না, কিন্তু শেষ পর্যন্ত তারা ঘোষণা করেছে। এটি ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। সুতরাং আমি যেটা বলতে চাই, ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। ওকে ফুয়াদ ভাই, যদি এই প্রসঙ্গে আর যোগ না করি, একটু পরিবর্তন করতে চাই প্রসঙ্গটা। সেটি হচ্ছে, আর যোগ করা থাকলে আপনি করতেই পারেন। সেটি হচ্ছে যে আপনি সম্প্রতি মানে গতকাল আপনাদের এবি পার্টির একটি আমরা দেখলাম প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো, এবং মুজিবুর রহমান মঞ্জু তিনি দলের সভাপতি এবং চেয়ারম্যান এবং আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তো আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনারা নির্বাচিত হলেন, কাদের ভোটে বা কিভাবে? আপনার আগের প্রশ্নটা একটু রেসপন্স করি। সেটা হচ্ছে আমরা কে আসলে কার উপর নির্ভরশীল, এটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি শুধু যদি আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের মেজারমেন্টগুলো দেখেন, যে আমি তার কাছে কি পাঠাই আর আমি তার কাছ থেকে কি আনি। আমাদের এখন বৈধ ট্রেড হচ্ছে ধরেন ভারতের সাথে 14 থেকে 15 বিলিয়ন ডলার হচ্ছে আমি ভারত থেকে কিনি, আর আমি 1.5 থেকে 2 বিলিয়ন ডলার ভারতে বেচি। আচ্ছা, তাহলে আমি কি কিনি? আমি কিনি হচ্ছে আমার সবচেয়ে বড় ইম্পোর্ট হচ্ছে তুলা। আমার গার্মেন্ট শিল্পের জন্য আপনার প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের তুলা লাগে। তুলা কি চীন থেকে আনি না আমরা? চীন আনি, অন্য দেশ থেকে আনি, বাট আমরা লার্জ চাংটা আনি হচ্ছে ইন্ডিয়া, ভারত থেকে, এবং এটা অনেক সস্তায় পাওয়া যায়। এটার সাথে আরও কিছু সুযোগ সুবিধা জড়িত আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর বাইরে মোটা দাগে হচ্ছে আমরা কিছু তেল গ্যাস ট্যাস আনি, এলএনজি, যেটা আপনার ভারত গত কয়েক বছর থেকে যুদ্ধ লাগার পরে রাশিয়া থেকে প্রায় 50% কম দামে কিনেছে। তো যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিনলে আমাদের হয়তো খরচ বেশি পড়তো। তো গত কয়েক বছর থেকে আমরা এলএনজিটা অথবা তেল গ্যাসটা ওখান থেকে আনতেছি কিছু। এর বাইরে মোটা দাগে এমন কোনো পণ্য নেই, যেমন ধরুন চিনি আছে, আমার চিনি কলগুলো যদি আপনি সবল করেন, আপনি চিনি আমাদের বিকল্প আছে। আমরা এমন কোনো কিছু ভারত থেকে কিনি না যেটা ভারত আমার কাছে না বিক্রি করলে, ইনক্লুডিং চাল, ডাল, পেঁয়াজ, আলু, আমি মরে যাব। চাল, ডাল, পেঁয়াজ, আলু কোনোটার জন্য ভারতের উপর আবার নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নাই। ভারত আমার কাছে যেটা বিক্রি করে, এই বিক্রি করার জায়গাটার সাথে ভারতের দিল্লির ইকোনমি হয়তো খুব গুরুত্বপূর্ণ অবদান দেখে না, কিন্তু ভারতের 7-8টা স্টেটের ইকোনমি বাংলাদেশের উপর নির্ভরশীল। তাদের যে 7 সিস্টার্স আছে, তাদের পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত, ত্রিপুরা, পুরো অঞ্চল হচ্ছে বাংলাদেশের সাথে এই ট্রেডে কানেক্টেড। যেহেতু ভারতের ইকোনমি হচ্ছে সাউদার্ন স্টেটগুলো কেন্দ্রিক, তামিলনাড়ু, কর্ণাটকা, গুজরাট, এই দিকে, তারা বোধ করে যে এখানের এই ইকোনমিটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু ভারতের এই লোকাল স্থানীয় জনগণকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে বাংলাদেশের সাথে তাদের এই ট্রেডটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলতেছে কলকাতা, সেটা আমাদের শুধু $5 বিলিয়ন ভারতে যায় শুধু চিকিৎসার জন্য। এটা তো ধরেন একটা বৈধ হিসাব বলছেন গভর্নর। যদি এটাকে আপনি অবৈধতাতে টার্ন করেন, কারণ আপনি জানেন যে আপনি
টাকা সরাসরি নিয়ে গেলে আপনি কলকাতায় এটাকে রুপি বানাইতে পারবেন, আপনি এটাকে ডলার বানাইতে পারবেন, তো আপনি তো আলটিমেটলি ডলার ট্রান্সফারটা আপনি ধরতে পারছেন না যে আসলে কি পরিমাণ যাচ্ছে। চেন্নাই তো টাকা দিয়ে তুমি ডলার নিতে পারবেন। তো এই বাস্তবতাগুলোতে এরপর হচ্ছে যে লক্ষ লক্ষ ভারতীয়রা বৈধ অবৈধভাবে এখানে কাজ করছে। হাজার হাজার ডাক্তার যারা পড়তে এসছেন বিভিন্ন স্টেট থেকে, তারা কিন্তু এখানে অনেকেই বিয়ে শাদী করে থেকে গেছেন। ছাত্ররা অনেকেই আছে আইটি প্রফেশনে থেকে গেছে, আইটির বেশি আছে। তারপর হচ্ছে প্রফেশনাল ডাক্তাররা যারা আসছেন অ্যাপোলোতে, এখানে সেখানে বিভিন্ন হাসপাতালে আছেন, তাদের আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। লক্ষ লক্ষ ভারতীয়রা আপনার আমাদের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করছেন, এবং তাদের আপনার ওই যে আত্মীয় স্বজন টানাটানি, খালাতো ভাইকে আনা, মামাতো ভাইকে আনা, এই প্রসেসে মালিকের সাথে সম্পর্ক তৈরি করে তারা লোক আনছেন এবং লক্ষ লক্ষ ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন ওখানে বৈধ অবৈধভাবে। সব মিলিয়ে কিন্তু তাদের প্রয়োজন মানে নির্ভরশীলতা কিন্তু হিউজ ভারতের এখানে। এটা $16 বিলিয়ন না, এটা যদি আপনি তার রেমিটেন্স, তার অবৈধ আমাদের এখানে মানে ইললিগাল ট্রেডিং আছে, আপনার ক্রস বর্ডার ট্রেডিং, এটা মিলিয়ে আপনি দেখবেন $30 থেকে $40 বিলিয়ন লেনদেন আছে এখানে। ইটস এ হিউজ ব্যাপার ভারতের লোকাল, এবং এই অঞ্চলটা তো সবচেয়ে গরিব জনগোষ্ঠী ভারতের, সবচেয়ে গরিব মানুষরা বাস করে, তো সেখানে একটা হিউজ ইনফ্লুয়েন্সের জায়গা আছে। আমরা কোনো কারণে ভারতের উপর নির্ভরশীল নই। আমাদের পেঁয়াজও আনার দরকার নাই, ডাল, তেল, আটা, ময়দা, চাল কিছু দরকার নাই। অন্য দেশ থেকেও লাগবে না, কোনো দেশ থেকে লাগবে না। এর প্রত্যেকটা জিনিস যদি আপনি বোধ করেন, এটা সিম্পলি আপনার লোকাল প্রোডাকশন আপনি কিভাবে করবেন তার উপর ডিপেন্ড করছে। আপনি ব্রাজিল থেকে কেন চিনি আনেন? আপনার পেঁয়াজ কেন আনতে হয়? আপনার দরকার 26 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বছরে। বাংলাদেশে কৃষকরা অলরেডি 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করে, তাহলে আপনি বাজারে পেঁয়াজ নাই কেন? সমস্যাটা তো আমার উৎপাদনের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার নিজস্ব চেইনটা কারেক্ট না, যে একদম উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত। আমার 10-11টা চিনি কল আছে, সবগুলো বন্ধ কেন? আপনি কেন ভারত থেকে চিনি আনতেছেন, ব্রাজিল থেকে চিনি আনছেন? আমার লক্ষ লক্ষ মানুষের এমপ্লয়মেন্টের অপরচুনিটি আছে। হিস্টোরিক্যালি তো আমার দেশের আখ তো ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট সুগার কেইন, আপনি যদি হিস্টোরিক্যালি ধরেন, কেন এটা বন্ধ কেন? আমার সার কেন আনতে হয় ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে? আপনি কেন সারের প্ল্যান্টগুলো বন্ধ করে রেখেছেন? যে ভারতের প্রয়োজনীয়তা অনেক বেশি। আবার আমরা যদি প্রসঙ্গটা পরিবর্তন করি আপনাকে, তো সেই জায়গাতে এই জুজুর ভয়টা প্রচলিত আছে, এই ডিসকোর্সটাকে চ্যালেঞ্জ করতে হবে যে ভারত ভয়, ভারত বিশাল দেশ, ভারত বিশাল অর্থনীতি, ভারত ছাড়া আমরা চলতে পারবো না, ভারত 3 দিনে বাংলাদেশ খায়া ফেলবে, এগুলো একটা ভুয়া কথা। বাংলাদেশ দখল করতে হলে ভারতের ন্যূনতম 7টা ডিভিশন ডিপ্লয় করতে হবে। বাংলাদেশের সীমান্তে যদি 7টা ডিভিশন সে ডিপ্লয় করে, তার চায়না সীমান্ত এবং তার পাকিস্তান সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। কখনোই সম্ভব না এটা। ওই 6 তারিখে 3 তারিখে আইসা বোমা মাইরা আমার এয়ারপোর্ট, তেজগাঁও, ওই পাকিস্তানি কয়েকটা ক্যাম্প ট্যাম্প উড়াই দিয়ে চলে গেলাম, আর দেশ দখল করা, এটা বোকার স্বর্গে বাস করার ব্যাপার। সো আর ভারতীয়দেরকে আমার এত সাহসী সৈন্য মনে হয়নি আর কি। তার থেকে আমার ওই যে কৃষক লুঙ্গি পরে কাস্তি হাতে দেখছেন না চাঁপাইনবাবগঞ্জে বসে আছে, সে অনেক বেশি সাহসী মানুষ। তো ওই জুজুর ভয় থেকে বের হয়ে আসা দরকার। আমরা স্বাধীন জাতি, স্বাধীন জাতির চরিত্র হচ্ছে সে হাসতে হাসতে তার সম্মান, মর্যাদা, পতাকার জন্য মরে যায়, কিন্তু পরাধীনতা স্বীকার করে নেয় না। এবং সেটাই হয়েছে 1353-54 থেকে শুরু করে 14th শতাব্দীতে বাংলার শাসকরা দিল্লির শাসকদেরকে পরাজিত করেছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সেকান্দার শাহ বারবার, এবং বাধ্য করেছে দিল্লির শাসকদেরকে সন্ধি চুক্তি করে পালায়া চলে যাইতে। অতএব বাংলার একটা ঐতিহাসিক লড়াইয়ের জায়গা আছে। আমাদের মানুষ খুব চুপচাপ, কোনো কিছু মাথায় নেয় না, কিন্তু মাথায় নিলে কিন্তু ইন্দুর মারার জন্য ঘরে আগুন লাগায় দেয়। তো এই চরিত্র আমার ক্যারেক্টারে আছে, সেইটা আমার দেশের প্রতিবেশীদেরকে মাথায় রেখে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই, সম্মানিত সম্পর্ক চাই, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা আমাদের দলের নির্বাচনের কথা বললেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা হাসিনার পতনের পাশাপাশি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্রের সংস্কারের কথা বলেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দফায় দফায় প্রস্তাব করেছে। একটা বিষয় দেখবেন যে এত এত সংস্কারের প্রস্তাবের ভিতরে রাজনৈতিক দলগুলো তার নিজের দলের ভিতরের কোনো সংস্কার নিয়ে আলাপ তুলছে না। এই জন্য আমি প্রশ্নটি করলাম। তো সেইখানে একটা বড় চরিত্র হচ্ছে যে আমার ঘরে আমি আমার পরিবারের লোকদের সাথে খারাপ ব্যবহার করি, এই মানুষটা কিন্তু বাহিরে গিয়ে খুবই অমায়িক মানুষ হইতে পারবেন না, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা বোধ করছি যদি আমরা বাংলাদেশ 2 যেটাকে বলছি, যে দ্বিতীয় রিপাবলিক যদি আমরা দেখতে চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের এই যে হাজার হাজার শহীদদের রক্তে লেখা যে দেয়াল লিখনগুলো, এগুলোকে যদি আমরা নতুন বন্দোবস্ত আকারে হাজির করতে চাই, ওই যে চ্যারিটি বিগিনস এট হোম,
আমার ওই সংস্কারের লড়াইটা আমার ঘরে তৈরি করতে হবে। এটা সহজ কাজ না, গণতন্ত্র মোটেই সহজ বিষয় না। এবং এমন একটা সমাজে, যেই সমাজের মনস্তত্ত্ব হচ্ছে এখনো ট্রাইবাল, এখনো গোত্র, যে এখনো আমি 16th সেঞ্চুরি মডেলের সফটওয়্যার দিয়ে ভাবি 2024-25 সালে। আপনাদের কি কনস্টিটিউশনালি কিভাবে আমাদের গঠনতন্ত্র এটাই বলে দেওয়া আছে, আমাদের 2023-এ সম্মেলন হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক পরিবেশের কারণে তো আমাদের সম্মেলন করবার কোনো জায়গা ছিল না। এই জন্য আর্লিয়েস্ট পসিবল টাইমেই আমরা, যেহেতু আগস্টে স্বাধীন হলাম, আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্মেলন করেছি। 3 দফা নির্বাচন হয়েছে। প্রথম হচ্ছে আমাদের যে পলিসি মেকিং বডি, যেটাকে আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বলছি, NEC, এটাতে সদস্য সংখ্যা হচ্ছে 21 জন। 300+ ডেলিগেটরা ভোট দিয়েছেন, যারা কেন্দ্রীয় কমিটির সদস্য। দেশে বিদেশে, অনলাইনে অফলাইনে 60 জন প্রতিদ্বন্দ্বী ছিল, সেখান থেকে 21 জন নির্বাচিত হয়েছে। দ্বিতীয় দফা ভোট হয়েছে হচ্ছে আপনার সভাপতি পদে, 3 জন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলেন, এবং বাংলাদেশে প্রথমবারের মতো আমরা চেয়ারম্যানদের বিতর্ক আয়োজন করেছি। 3 জন প্রার্থী লাইভ ফেসবুকে, ইউটিউবে, আমেরিকান পশ্চিমা দেশগুলোতে আছে, সব জায়গাতে, এবং তারা সরাসরি পাবলিকলি বিতর্ক করেছেন প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে ছিল। থার্ড হচ্ছে গত শুক্রবারে আপনার প্রায় 2800 কাউন্সিলর ভোট দিয়েছেন, দেশে বিদেশে প্রবাসে অনলাইনে অফলাইনে মিলায়, এবং এটার মধ্য দিয়ে 3 জনের ভোট থেকে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এই 2700 ভোট থেকেই আপনার নির্বাচিত হয়, তাহলে এক্সিকিউটিভ কমিটি এরা কি আলাদাভাবে আপনাদের কোনো ভোট দেওয়ার জায়গা নেই? ওখানে 300 ডেলিগেট ভোট দিয়েছে আপনার। আচ্ছা, NEC-তে আপনার সভাপতি ভোটটা তো আপনার আরো একটু ওয়াইড সারা বাংলাদেশে। আর পলিসি মেকিং যেহেতু একটা ক্রিটিক্যাল জায়গা, ওখানে ভোটার হওয়াটার তো আপনার একটা মানদণ্ড তৈরি করতে হয়েছে, যে আপনি প্রেসিডিয়ামে কাকে ভোট দেবেন অথবা স্ট্যান্ডিং কমিটির সদস্য কাকে দেখতে চান। সভাপতি কিন্তু একটা সিঙ্গেল পদ, তাকে চেনা জানাটা অনেক ইজি একজন, কিন্তু অনেকের ভিতর থেকে 21 জনকে বেছে নেওয়ার জন্য একটা মানদণ্ড তৈরি করা হয়েছে। সেক্রেটারি কি নির্বাচিত নাকি মনোনীত? সেক্রেটারি হচ্ছে এই 21 জন নির্বাচিত NEC-র মধ্য থেকে সেক্রেটারি হইতে হবে। আচ্ছা, তো সেখানে মাত্র একজনই প্রার্থী। আর একটু জেনে নি, তাহলে প্রেসিডেন্ট কি 21 জনের ভিতর হতে হবে বাধ্যতামূলক? না না না, এর বাইরে থেকে হতে পারে। দলের সদস্য যে কেউ দলের প্রার্থী হতে পারবে এবং নির্বাচনে দাঁড়াতে পারবেন। আমাদের 3 জন প্রার্থী ছিলেন, যিনি একজন ছিলেন হচ্ছে FM সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যিনি 4.5 বছর উনি নেতৃত্ব দিয়েছেন। আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দিদারুল আলম, উনি আমাদের জয়েন্ট কনভেনার ছিলেন। আর পার্টির প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি, সদস্য চিফ, উনি ছিলেন আরেকজন প্রার্থী। আচ্ছা, তো আপনার সেক্রেটারিটা এই NEC থেকে, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, 21 জনের ভিতর থেকে হচ্ছে সেক্রেটারি নির্বাচন হবে। আপনার কি কোনো মানে কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না? কোনো আর কেউ প্রতিদ্বন্দ্বী হিসেবে করে নাই, সাবমিট করে নাই নমিনেশন, একজনই শুধু সাবমিট করেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই প্রক্রিয়াটা জানলাম। আমি এই প্রশ্নটা কেন করলাম, ইলিয়াস ভাই আপনার কাছে এই বিষয়টা একটু জানবো। আমরা একটু বিরতি নেব, তার আগে একটু প্রশ্নটি করে রাখি। সেটি হচ্ছে যে মানে যে জুলাই অভ্যুত্থানে যে অ্যাসপিরেশন বলি, যদি যে একটা জন আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে, সেখানে আমরা স্টুডেন্টদের সাথে না, বিভিন্ন মহলে কথা বলি, আমরা দেখছি যে তারা মনে করছে যে রাষ্ট্রের যদি আপনি সংস্কার করতে চান, রাষ্ট্রের চেহারা যদি পরিবর্তন করতে চান, সবার আগে দলের চেহারা পরিবর্তন করতে হবে, এরকম একটি কথাও আছে। সেই হিসেবে প্রচলিত যে মূলধারা রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো, একটু খোলামেলাইভাবে বলি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি যদি একেবারে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বলি BNP, তাদের ভিতরেও এই আকাঙ্ক্ষাটি তৈরি হচ্ছে কেন প্রশ্নটি করলাম। যেমন একদিকে একটা মানুষের বিশ্বাস আছে যে না, এটা দলের উপর থেকে একটা জিনিস চাপিয়ে দেওয়া হবে এবং সেইটাই সবাই মেনে নেবে, কিন্তু পাশাপাশি সবশেষ গত 2-3 মাসে যেমন ঝিনাইদহে আমরা দেখেছি একেবারে তৃণমূলের কাউন্সিলরদের ভোট নিয়ে জেলা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে, 2-3টি জেলায় এটা করেছে, আবার কোথাও এটা করতে যে সাহসও পাওয়া হয়নি, কমিটি না দিয়েও চলে আসছে। তো এটা আমি BNP প্রসঙ্গে বলি বা অন্য দল প্রসঙ্গে বলি, এই মুহূর্তে একটু এই আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বা ছাত্র আকাঙ্ক্ষাকে ধারণ করা রাজনৈতিক দলগুলো বা পরিবর্তন করে তারা আসলে ভাববে কিনা। আসলে এবারের আন্দোলনটি আমাদের অনেক কিছু বদলে দিয়েছে। মানুষের মেন্টাল মেকআপ, এই যে রাজনৈতিক দল করলে আমি যা ইচ্ছে তাই করবো, এগুলো কিন্তু করার সুযোগ নেই। বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু আপনাকে অবজার্ভ করছে যারা রাজনীতি করছেন। এবং আমি যেটি বলতে চাই যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এত সহজ হবে না যে আমি যা ইচ্ছে তাই করলাম রাজনীতি নেমে, এটি পারবে না। কারণ ব্যাপক জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, ছাত্ররা ভালো ভালো কথা বলছে, এবং এদেশে যত বড় বড় পরিবর্তন সেখানে কিন্তু ছাত্রদের বড় ভূমিকা আছে। সুতরাং ছাত্ররা কি চায় এটি কিন্তু কি বলে যে পুরো দেশবাসী দেখতে চায়। এবং আমরা তো নানাভাবে বঞ্চিত হয়েছি, যেমন 71-এ আমাদের যে আশা ছিল, আর তারপর আমরা কি দেখলাম, গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমি গণমাধ্যমের কর্মী, সব পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, মানুষ আশাহত, দুর্ভিক্ষ উপহার দেয়। দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয় না, এটি আওয়ামী লীগ নেতাদের চুরি বাটপাড়ি এগুলো করার জন্য হয়েছে। মাল মজুত করে রেখেছে। আমার বাড়ির দক্ষিণবঙ্গে তখন দেখেছি এই পুলিশ এগুলো করতে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না।
সুতরাং সে সময় 90-এর আন্দোলনের পরে আমাদের অনেক আশা ছিল। 90-এর আন্দোলনে আমিও ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র। কিন্তু 90 আন্দোলনের পর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে গিয়ে বলি আমি, ব্যারিস্টার ফুয়াদ নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ইভেন এরশাদ সাহেবের আমলে যে ভিসি দেওয়া হতো বিশ্ববিদ্যালয়গুলো, মোটামুটি মানসম্মানের লোক দেওয়া হতো। কিন্তু এরপর কি দেখলাম, এমন লোক বাংলা একটি শব্দ উচ্চারণ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হয়ে গেছে। এই দৃশ্য কিন্তু আমরা কোনোদিন আগে দেখিনি। সুতরাং এবারে কিন্তু যে আশা সৃষ্টি হয়েছে মানুষের, আমি আশা করতে চাই এই আশা মানুষের পূরণ হবে। একটি গণতান্ত্রিক পরিবেশ, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু ভোট, একটি মানবিক বাংলাদেশ, এগুলো প্রতিষ্ঠিত হবে। সুতরাং আপনি যে কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, রাজনৈতিক দলের ইনকাম কি, ব্যারিস্টার ফুয়াদ দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তিনিও জানেন যে সেখানে কিন্তু হিসাব দিতে হয়, আমি কি আয় করলাম, কি ব্যয় করলাম। আমাদের এখানে তো কোনো নাই এগুলো। যেমন ইলেকশন আগের দিনই কয়েক কোটি টাকা ব্যয় হয়, ধরুন 100 সেন্টার থাকলে আপনার প্রতি সেন্টার বহু টাকা দেওয়া লাগে, আমরা রাতেই প্রচুর টাকা চলে যায়, কিন্তু হিসাব টিসাব নাই। যদিও সম্প্রতি নিয়ম করেছে যে রাজনৈতিক দলগুলো হিসাব দিতে হবে, তা আমি পিছনে আর যাবো না, সামনের দিকে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা হওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ একটু চমৎকার কথা বলছেন, আমি যদি ঘরে ঠিক আচরণ না করি আমি বাইরে কিভাবে করব। সুতরাং দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, বাইরে কিন্তু আমি গণতন্ত্র প্র্যাকটিস করতে পারবো না। সুতরাং আমি যেটি বলতে চাই, রাজনৈতিক দলগুলো শোধরানোর সময় আসছে, দলের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন চলছে সেটি প্রকৃতভাবে প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার মতো ভোট দিয়ে না, যে বিনা ভোটের লোক আমি পার্লামেন্ট মেম্বার বানিয়ে দিলাম, দামি ভোট, আমার প্রার্থী চয়েস করার সুযোগই নেই, সবই আওয়ামী লীগ, এই অবস্থা না। প্রকৃত গণতন্ত্র সেটি আশা করতে চাই আমাদের তরুণ বন্ধু, তারা নতুন রাজনীতি শুরু করেছেন, এদের হাত ধরে বাংলাদেশ কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে বিএনপির যে আপনার রাষ্ট্র মেরামতের যে 31 দফা যেমন রাষ্ট্রের জন্য তারা দিয়েছে, আমরা প্রতিনিয়তই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যখন বক্তব্য দিতে বলি তখন খুব ইতিবাচক কথাই শুনি এবং তার বক্তব্যের ভিতর দিয়ে এটুকু বোঝা যায় যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কিছুটা হলেও বা তিনি হয়তো ধরতে পেরেছেন, সেভাবেই হয়তো দিক নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমি একটু সাংবাদিক প্লাস আপনি বিএনপির রাজনীতি সম্পর্কেও তো ধারণা রাখেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় বিএনপি কি এই পথে হাঁটতে পারবে? আমি আশা করতে চাই, কারণ বিএনপির এখন যিনি ড্রাইভিং সিটে আছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। আমরা জানি 31 দফা যেটি দিয়েছেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো তো ওই কথাই বলে, বাইরে কিন্তু খুব বেশি নাই। এবং আপনি জানেন যে একটু আগে আমাদের আলাপ আলোচনা নানা চাঁদাবাজি টাজির অভিযোগ সম্পর্কে তিনি কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি বলেন যে এগুলো যাতে না জড়ায়। সুতরাং অনেক কিন্তু ভয়ও পেয়েছে, এগুলো করতে যাচ্ছে না। সুতরাং তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের আলোকে আমি মনে করতে চাই বিএনপি যারা নেতাকর্মী আছে তারা ভালোর দিকেই যাবে, খারাপের দিকে যাওয়ার সুযোগ কম। যদিও দিন শেষে কিন্তু সবাই এই বাংলাদেশের মানুষ, এটি মনে রাখতে হবে। সব দল এই বাংলাদেশের মানুষ, কিন্তু মেন্টাল মেকআপ চেঞ্জ করতে কিন্তু একটু সময় লাগবে। সুতরাং আমাদের যে তরুণ বন্ধুরা যে সংগ্রাম শুরু করেছে, যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে মেন্টাল মেকআপ বাংলাদেশের মানুষের চেঞ্জ হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষের নেচার কি, আমরা সবাই জানি। এই প্রত্যেকে আচরণগতভাবে প্রত্যেকে কিন্তু এক ধরনের স্বৈরাচার, সবার এই মানসিকতা কিন্তু আছে। হ্যাঁ, যেমন রাজনৈতিক যিনি এমপি থাকে তার উপরে কেউ কথা বলতে পারবে, কথা বলতে পারবে, কেউ চিন্তাও করতে না। ইভেন ঘরের ধরুন আমি 5 জনের মধ্যে আমি প্রধান, আমার উপর দিকে কথা বলবো আমরা কিন্তু চাই না, বাট এটা কিন্তু হওয়া উচিত না। সুতরাং আশা করতে যে এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশের মানুষের তারা যে কথাগুলো বলছে, যে স্বপ্ন দেখিয়েছে মানুষকে, সামনের দিকে বাংলাদেশে এগিয়ে যাবে, মানুষের মেন্টাল মেকআপ চেঞ্জ হবে। আচ্ছা ইলিয়াস ভাই, ছোট্ট আরেকটা প্রশ্ন করে আপনার কাছে প্রশ্ন শেষ করব, সেটি হচ্ছে যে তারপর একটু ফুয়াদের কাছে যাব। সেটি হচ্ছে যে আমরা খুবই কমন কথা, প্রচলিত কথা, কিন্তু আমি ঢাকার বাইরে ঘুরেও এই জিনিসটি দেখেছি যে মানুষের ভেতরে না এই 5 আগস্টের পরে মানে অনেক হয়তো আকাঙ্ক্ষা বেশি বিদায় এটি হয়েছে, কিন্তু ক্ষোভও আছে, অনেক কষ্ট আছে। আমি কোনো দলকে ছোট করে বড় করে বলতে চাই না, তারা খুব বেশি পরিবর্তন দেখছে না, তারা মনে করছেন যে এখানে চাঁদাবাজি আগেও চলতো এখনও চলে। তাহলে এই অবস্থা তাহলে 5 আগস্ট হয়ে লাভ হলো কি? এটি খুব দুর্ভাগ্যজনক। এই খবর এই কথা আমরাও শুনি, এটি হওয়া উচিত না। সরকারের কিন্তু একটি ব্যর্থতা আছে, এটা সরকারের ব্যর্থতা নিতেই হবে, সমাধান করতে পারছে না সরকার। সরকার আর দুটি কাজ খুব সফলতা দেখাতে পারেনি, একটা হচ্ছে দ্রব্যমূল্য, একটা হচ্ছে আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য কিন্তু একদম নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারাই সেই রাজনৈতিক দলগুলোর মতো বলছে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেট তুমি চিহ্নিত করেছো, সিন্ডিকেট কারা? এরা তো রাষ্ট্রের চেয়ে বড় না, গভর্নমেন্ট ইজ বিগ মেকানিজম। এরা রাষ্ট্রের চেয়ে বড়। রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে সিন্ডিকেটের সাথে তাদের লোকজন জড়িত থাকে, বাট ওনারা তো কোনো রাজনৈতিক লোক না, তাই না, নিরপেক্ষ লোক। ওনারা এগুলো ইচ্ছে করে নিয়ন্ত্রণ করতে পারে। আবার
কদিন আগে বলেছেন একজন উপদেষ্টা যে এবার রোজায় দাম বাড়বেন, আমি স্টুডিওতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি পণ্যের দাম না বাড়ে আমি আর সাংবাদিক করবো না। আচ্ছা, আমরা প্রত্যাশা করি কমুক, না বাড়ুক। ফুয়াদ ভাই, একেবারে শেষের দিকে চলে আসছে, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনৈতিক দলের সংস্কার কিংবা রাজনৈতিক দলের কিভাবে চলা উচিত সে প্রসঙ্গে আমরা এখানেও যেমন আলোচনা করছিলাম, এর বাইরে বিরতির সময় আলোচনা করছিলাম। একটি বিষয় একটু এইভাবে যদি জানতে চাই যে রাজনৈতিক দল চলার ক্ষেত্রে রাজনৈতিক দলের রক্ত বলা হয় হচ্ছে অর্থকে, টাকাকে। আমরা কোনো রাজনৈতিক দলেরই দেখি না যে ট্রান্সপারেন্সি আছে, এবং বিরোধী দল যখন থাকে তাদের কোনোই টাকা থাকে না, সরকারি দল যখন থাকে তখন টাকার কোনো হিসেব থাকে না। এরকম একটি বাস্তবতায় আসলে এই রাজনৈতিক দলগুলোর অর্থের ক্ষেত্রে কোনো নিয়ম করে দিলেও সেটি সাস্টেইনেবল হবে কি না, কেননা আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে কতটুকু খরচ করা হবে তার একটি ব্যয়সীমা থাকার পরেও কেউ সেটি মানে না। বিষয়টা অনেক জটিল, কারণ ওই যে বললাম যে আমার সোশ্যাল মেকআপটা হচ্ছে এখনও অনেক পুরাতন, অনেকটা ট্রাইবাল। তো সেই জায়গাতে আপনার এবং এখনও আমরা দেখবেন যে ব্যক্তি সম্পর্ক, কে কার ছেলে, কে কোন এলাকা থেকে এসছে, এই সম্পর্কগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে। পলিটিক্যাল পার্টির বড় ইন্টারনাল চ্যালেঞ্জের একটা জায়গা হচ্ছে নেতা নির্বাচন করা এলাকায় এলাকায় সব জায়গাতে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ফান্ডিং, পার্টি কিভাবে চলবে। আমি লন্ডনে আপনার ওখানকার পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি কাজ করেছি, দুইটা ক্যাম্পেইনে। আমি লেবার পার্টির সাথে দুইটা ক্যাম্পেইনে ছিলাম, লিবডেমের সাথে ছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে কিছু কাজ করেছি ওখানে। এবং দুই জায়গাতে কিন্তু আমাকে স্টুডেন্ট মেম্বার হইতে হয়েছে। আমার মনে আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাসে মাসে £2.5 করে তারা কেটে নিত। এটা হচ্ছে প্রথম দিন থেকে আপনি মেম্বার হবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওখানে দিলেই আপনি মেম্বার হইতে পারবেন। আপনি £1 দেন, £2 দেন, যা পারে আপনি এর থেকে বড় অ্যামাউন্ট দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাবস্ক্রিপশন ফি একটা থাকতে হবে। আমাদের দলের মধ্যেও কিন্তু এই চাঁদার সিস্টেমটা আমরা শুরু করেছি। আমাদের দলের সব সদস্য টাকা দেয়, সেটা ন্যূনতম টাকা দেয়া আছে 20 টাকা, গঠনতন্ত্র যেটা বলে দেওয়া আছে। বাকি আমাদের দলের সকল সক্রিয় সদস্য যারা অ্যাক্টিভলি কাজ করছেন সবাই চাঁদা দেন। চাঁদা ছাড়া আর অর্থের সোর্স কি আপনাদের? চাঁদা ছাড়া অর্থের সোর্স হচ্ছে একই লোকের কাছে হয়তো আমরা মিটিং উপলক্ষে আবার টাকা চাইবো, যে ভাই আপনি মাসে মাসে তো আমাকে 500 টাকা দিচ্ছেন, আমাদের একটা মিছিলের প্রোগ্রাম আছে, আমাকে একটা ব্যানার করতে হবে, 10টা ফেস্টুন করতে হবে, আমার 10,000 টাকা দরকার, তো আপনি এই মাসে 500 টাকার বদলে আমাকে 1000 টাকা দেন, 2000 টাকা দেন। তো এইভাবে একই লোকগুলো, ওয়েলউইশিয়ার যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা টাকা পয়সা দেন। এবং টাকা পয়সার ব্যাপারে আমরা যেটা করছি যে আমাদের নিজস্ব অডিট টিম আছে, তারা রসিদের মাধ্যমে টাকা রিসিভ করেন, এবং পার্টিকুলার টিম আছে তারাই শুধু টাকা রিসিভ করতে পারবেন, অন্য কেউ পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ভাউচারের মাধ্যমে টাকা খরচ করতে হবে আর কি। এবং এইটা প্রতি মাসের মধ্যে এইটা আবার অডিট করা হয়। প্রতি মাসে অডিট আছে। প্রতি মাসের অডিটের পরে এটা আবার 3 মাস 6 মাসের পরে আবার র্যান্ডম অডিট আছে। হুট করে একজন অডিট কমিটি আছে, তারা সেটা র্যান্ডম অডিট করবে, এবং বাৎসরিকভাবে আমরা ফাইনালি একটা কোম্পানিকে দিয়ে অডিট করাই। এখন পর্যন্ত এই প্র্যাকটিসটা আমরা করছি। এর বাইরে একটা প্রবলেম হচ্ছে, যারা টাকা দেন তারা আবার অনেকে রসিদ নিতে চান না। একটা সমস্যা আছে। কেন? যে তারা বোধ করে যে আমি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দেই, এটা ডকুমেন্ট রাখতে চায় না, এটা আবার কেউ জানুক, এটা আবার পছন্দ করে না। তো বাংলাদেশে আপনার এই ট্রান্সপারেন্সির একটা চ্যালেঞ্জ আছে, যে কোনো দলকে সে 10,000 টাকা দিচ্ছে, সেটা চায় যে আমি দলটাকে পছন্দ করি, দিতে চাই, কিন্তু আমি আবার প্রমাণ রাখতে চাই না। তো এই ক্রাইসিসের কারণে আমাদের মাঝে মধ্যে একটু হোঁচট খেতে হয়, যে আমরা তখন টাকাটা অনেক সময় নিতে পারি না, যে আপনি রসিদ যদি না নেন আমরা টাকাটা নিতে পারবো না। তো এই চ্যালেঞ্জটা আছে, এটা খুব সহজ না। বিকজ ইলিয়াস ভাই যেটা বলেছেন যে আমরা সবাই তো এই সমাজের প্রোডাক্ট, বাট এটা শুরু করতে হবে। আমরা প্রায় দেখি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছে তাদের অনেকে ভালোবেসে গাড়িতে চড়তে দেয়, ভালোবেসে অনেক জায়গায় যাওয়ার সুযোগ করে দেয়, ভালোবেসে 20টা ত্রণ করে দেয়। এটিকে আপনার দল কিভাবে দেখে? আমরা তো রাজনীতিতে ভালোবাসার পক্ষে না। রাজনীতি আসলে খুব টাফ জিনিস। এটা হচ্ছে যে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক কিভাবে হবে, আমি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করব না করব, এই লেনদেনের ব্যাপার আছে। আমি বোধ করছি যে এই ভালোবাসার সম্পর্কগুলোকে আপনার ফর্মালাইজ করে ফেলা দরকার। যদি জেনুইনলি আপনাকে কেউ একটা গাড়ি দিতে চায়, আপনি ডিক্লেয়ার করেন, আমি এটা নিলাম, আমি এক্স কোম্পানি থেকে আমাকে 30 লাখ টাকা দামের একটা গাড়ি দিয়েছে, এইটা ওই কোম্পানিও ডিক্লেয়ার করবে যে আমি এটা দিলাম। আর যিনি রিসিভ করছেন, রাজনৈতিক দলের নেতা কর্মী যিনি আছেন, তিনিও এটা পাবলিকলি ডিক্লেয়ার করবেন। এটার অ্যাগেনস্টে উনি ট্যাক্স রিটার্ন জমা দেবেন, ইলেকশন কমিশনকে উনি জানাবেন, এবং এটা আছে সারা দুনিয়াতে, এটা বৈধ। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কালো টাকা মনে হয়। তো বলতেছে দুই পক্ষ যদি এটাকে বৈধ করে ফেলে, ইলেকশন কমিশন এই ব্যাপারে আপনার
এই যে পলিটিক্যাল পার্টি ডোনেশনস অ্যাক্ট আছে সারা দুনিয়াতে, সারা সব জায়গায় আছে, যে আপনি টাকা দিবেন, ডিক্লেয়ার করেন যে আমি এই পার্টিকে এত টাকা দিয়েছি, আবার যিনি নিচ্ছেন তিনি রিসিভ করবেন। আর ব্যক্তিকে ফান্ড করার থেকে আমার মনে হয় যে দলকে ফান্ড করার জায়গায় যেতে হবে। যেন কোনো ব্যবসায়ী, কোনো ডোনার যদি গিফট করতে চান, সেটা দলকে গিফট করা দরকার, যে আমি এক্স দলকে 2টা গাড়ি দিলাম। এখন দলের নেতাকর্মীরা ডিসাইড করবেন এই গাড়িটা কখন কে কার সুবিধার্থে চালাবেন, ব্যবহার করবেন। কিন্তু পলিটিক্যাল পার্টি ব্যক্তি রাজনীতিবিদকে গিফট করাটা অথবা ব্যক্তি রাজনীতিবিদ গিফট নেওয়াটা প্রবলেম্যাটিক। এই জায়গাটা মানে একটা মানে সীমানা তৈরি করতে হবে আমাদেরকে, যে আমরা দল আকারে কি নিতে পারবো পাবলিকলি, আর হচ্ছে ব্যক্তি আকারে কি নিতে পারবো না। আপনি দেখেন যে ইমরান খানের বিরুদ্ধে একটা মামলা আছে, তোষাখানার মামলা। আচ্ছা, হ্যাঁ, যে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আপনাকে একটা মানুষ গিফট দিল, সে কি আপনাকে ব্যক্তি ইমরান খান আকারে গিফট দিল, না প্রধানমন্ত্রী ইমরান খান আকারে গিফট দিল? আচ্ছা, আমরা একদম শেষে চলে আসছি। আপনাকে একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই, যে প্রশ্নটি ইলিয়াস ভাইকেও করেছিলাম, আপনাকেও ঠিক একইভাবে প্রশ্নটি করতে চাই, যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনিয়ম, দুর্নীতি, সেটি আপনি একেবারে সচিবালয় থেকে শুরু করে কারণ বাজারে কাঁচা বাজার পর্যন্ত সেই জায়গা থেকে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো খালি হাত বদল হয়েছে। এখন প্রশ্নটি এ কারণে করলাম, বাংলাদেশের একজন খুবই সিনিয়র একজন সাংবাদিক, তিনি প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটি করার পরে আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টাও সদুত্তরে দিতে পারেননি। তিনিও আসলে বলেছেন সরকার হয়তো যে কোনো কারণে, অদৃশ্য কারণে বা যে কোনো কারণে হয়তো দেখতে পাচ্ছে না এই চাঁদাবাজকেও গ্রেপ্তার করা হচ্ছে না, কিংবা সিন্ডিকেটও দেখতে পাচ্ছে না। আসলে এই চাঁদাবাজির সাথে আমি ধরলাম বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত আছে, সরকারের কোনো দায় আছে কিনা, রাজনৈতিক দলগুলো নিজেকে সামনের নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য এগুলোকে বন্ধ করবে কিনা? দেখেন, এটার জটিলতা আছে হচ্ছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দল কিছু কিছু সমস্যাকে, ভোগান্তিকে দেখবেন যে কর্পোরেট চোখ দিয়ে এটা সমাধান করবার চেষ্টা করছে না। তার ভিতরে একটা দেখবেন যে বর্জ্য ব্যবস্থাপনা, কোনো রাজনৈতিক দল দেখবেন এটাকে কর্পোরেটাইজ করে না। পৃথিবীতে মানুষ বর্জ্য এক্সপোর্ট করে টাকা ইনকাম করে, সেখানে আপনার দেশের বর্জ্য আপনি ব্যবস্থাপনাই করতে পারছেন না। বর্জ্য থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ, হাবিজাবি কত কিছু তৈরি করছে, এটাকে রিসাইকেল করছে, নতুন প্রোডাক্ট তৈরি করছে, বিলিয়নস অফ ডলার। বাংলাদেশে বর্জ্যে লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির সুযোগ আছে। আমাদের দেখবেন রাজনৈতিক দলগুলো নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, তারপরে দেখবেন আপনার এই যে পাড়ায় মহল্লায় যে কিছু কিছু হকার, ফেরিওয়ালারা স্ট্রিটে যেগুলো বসেন, এগুলোকে দেখবেন ফর্মালাইজ করা হচ্ছে না। ফর্মালাইজ না করবার কারণে যেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যানারে পুলিশ, স্থানীয় প্রশাসন মিলে একটা চাঁদাবাজির সিন্ডিকেট ডেভেলপ করছে। তো চাঁদাবাজি এবং আপনার এই যে মার্কেট নিয়ন্ত্রণ করবার জায়গাতে প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যারা তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, চাঁদাবাজির একটা অর্থনীতি আছে। আপনি যদি চাঁদাবাজির অর্থনীতির গোড়ায় হাত না দেন, আপনি পুলিশের কনস্টেবলকে 11,000 টাকা বেতন দেবেন আর তার কাছ থেকে আপনি ফেরেশতার মতো আচরণ আশা করবেন, সেটা একদমই ন্যায্য না। আপনি ডাক্তারদেরকে পিটাচ্ছেন কেন? কারণ সে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ করছে, 25,000 স্টাইপেন্ডটাকে সে 50,000 করতে চাচ্ছে, তাকে পিটাচ্ছেন। তাহলে আবার সেই ডাক্তারের কাছ থেকে আপনি ফার্স্ট ক্লাস অ্যাপোলো, ইউনাইটেড লেভেলের, ইন্ডিয়ার চেন্নাই লেভেলের সার্ভিস আশা করছেন, এটা তো হতে পারে না। কিন্তু এটা আমি, যদিও আমাদের সময় নেই, কিন্তু একদম একটা শেষ কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছিলাম ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে র্যাব তৈরি করা হয়েছিল। না, র্যাব তো তৈরি করা হয়েছে তো মানুষ মারার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করবার জন্য না। পুলিশ ব্যর্থ হয়েছে বলে আপনি র্যাব তৈরি করেছেন। র্যাব যখন খুন করে কুলাইতে পারতেছে না, তখন আপনি বিজিবি আনছেন, অনেক ধন্যবাদ, ডিজিএফআই আনছেন, এনএসআই আনছেন, রাষ্ট্রভাবে চলবে না। ওকে, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ এবং ইলিয়াস খান, আপনাদের দুইজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য। এবং আমরাও প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ হবে ইতিবাচক বাংলাদেশ, যেখানে রাজনীতি হবে ইতিবাচক এবং সেই সঙ্গে চাঁদাবাজ, অনিয়ম এগুলো যেমন বন্ধ হবে, রাজনীতিতে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।